ম্যাক্সিমাম মানুষ কিন্তু যখন ভিডিওটা শুরু করে, তখন কিন্তু নিজের পরিচয়, নাম, হ্যালো, গ্রিটিংস আর ওই সময় রিটেনশনটা ড্রপ করে। প্রত্যেকটা কোম্পানির একটা কনটেন্ট ক্রিয়েশন ডিপার্টমেন্ট থাকা উচিত। Honestly, audience, they don't care about me or us বা whoever is making the video. আমরা ফার্স্টে যখন ওয়েবক্যামে করে আমরা মার্কেট টেস্ট করছিলাম যে আদৌ মানুষ পডকাস্ট শোনার জন্য রেডি কিনা। নাদির অন দ্য গো খুব ভালো কনটেন্ট ক্রিয়েটর। একটা সময় কিন্তু অডিয়েন্সটাই ওকে উঠাইছে। প্রায় ৬-৭ মাস আমাদের প্রবাবলি 0 to 20,000 সাবস্ক্রাইবার্স করতে লাগছে। দেন 20 to 200,000 আমাদের ৬ মাস লাগছে করতে। যে কোম্পানির ডিপেন্ডেন্সি সে নিজে, সে কোম্পানি কিভাবে স্কেল করবে? আই নিডেড দ্য বেস্ট ভিডিও এডিটর। এখন দেখা গেছে যে কি আমার অনেক বড় একটা কমেন্টস আসে, সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংটা বেস্ট। আমাদের যে আসলে এডুকেশন সিস্টেমটা তৈরি করেছে, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, আমি যতটুকু বুঝি যে সত্যি কথা বলতে টু মেক এমপ্লয়িজ আমরা বোরিং কথা বলি। আমরা যেগুলো অ্যানালাইসিস বলতেছি ১৯০০ এত সালে এত পার্সেন্ট এই বাড়ছে ওই বাড়ছে, বোরিং কথাবার্তা। আমি চিন্তা করি যে আচ্ছা আমি আমার ক্লাসে যখন এগুলো শুনতাম তখন তো ঘুম লাগতো। অনেক কন্টেন্ট আছে যে যদি আপনি 50% কেটে দেন ওটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাফিস সেলিম ভাই। ভাইয়াকে অনেকে আপনারা চিনেন হচ্ছে ভাইয়ার 2 সেন্টস পডকাস্টের থ্রুতে। অনেকে হয়তো ইমপ্যাক্ট একাডেমির থ্রুতে চিনেন। আবার অনেকে হয়তো ভাইয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে ভাইয়াকে দেখেছেন। সো পরিচিত মুখ আমরা বলতেই পারি। কিন্তু আজকে সেই পাবলিক নলেজের বাইরে, সেই পরিচিতির বাইরে গিয়ে কিছু গল্প আমরা ভাইয়ার সাথে করতে চাই। আপনাকে যদি আমি এরকম একটা টপিক দিয়ে শুরু করি আজকে, যে কাইন্ড অফ কনটেন্ট মেকিং এর পিছনের কথা। যে এইটার আসলে হচ্ছে ব্যাকরণটা কি? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কনটেন্ট ক্রিয়েশন এই জিনিসটা মানে আমার নিজেরও কনটেন্ট বানাতে আমি খুব পছন্দ করি। হুম, হুম। আমি অনেককেই ফ্রিতে অনেক মানুষকে আমি ফ্রিতে সাজেশন, স্ট্র্যাটেজি, অ্যাডভাইস করে থাকি এবং আমি খুব এনজয় করি প্রসেসটা। এখানে মানে ইন ডেপথ এ গেলে অনেক ইয়াতে যাওয়া যাবে আরকি। ইটস অল অ্যাবাউট আমি আমার যে ভিউয়ার বা যে দেখতেছে তার কোনো একটা প্রবলেম সলভ করতেছে কিনা, হুম, হুম, হুম। সে কোনো ভ্যালু পাচ্ছে কিনা। সেটা অনেক টাইপের কনটেন্ট হইতে পারে। সেটা হইতে পারে ফানি হইতে পারে, সেটা ইনফরমেটিভ হইতে পারে। সো আমাদেরটা মোর অফ ইনফরমেটিভ। হুম। আমরা পুরো ইনফরমেশন, ইনফরমেটিভ, এডুকেশনাল কনটেন্ট আমরা করে থাকি। রাইট? সো আম প্রথমত আমি যেই জিনিসটা বানাবো, যেই কনটেন্টটা বানাবো সেটা ইন্টারেস্টিং কিনা। সে কনসেপ্টটা আ আমার কাছে ভালো লাগতেছে কিনা। যদি কনসেপ্ট মানে আমি হলে দেখতাম কিনা? হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি নিজে বানান, আপনি নিজে দেখতেন কিনা? আপনার নিজের কাছে ভালো লাগছে কিনা? কনসেপ্টটা ইন্টারেস্টিং কিনা? স্ক্রিপ্টিং আছে, অডিওর কাজ আছে। আপনি ডিএসএলআর এ করবেন নাকি আপনি মোবাইলে করবেন? সো কনটেন্ট আপনার যদি বিজনেস থাকে, যে কারো বিজনেস থাকে আমি রেকমেন্ড করব যে ডেফিনিটলি কনটেন্ট বানানো উচিত। এবং কিচ্ছু না ভাই, আমি যেটা করি জানেন? এই জিনিসগুলো খুবই সিম্পল। আপনি Facebook ওয়াচ আছে না? হুম, হুম। বা YouTube এ ধরেন যে শর্টস বা যেটা আপনার অ্যালগরিদমে যেটা আসতেছে। আপনি Facebook ওয়াচ যদি একটু জাস্ট দেখেন যে আচ্ছা আমাকে যে কনটেন্টটা দেখাইতেছে এটা কেন দেখাচ্ছে? পরেরটা দেখতেছেন আচ্ছা কেন এটা আমার কাছে আসলো? হাজার কনটেন্ট বাদ দিয়ে এইটাই কেন আপনার কাছে আসতে হলো? খুব সিম্পল কিছু বিষয় আছে যেরকম আপনার হুক, যে আপনার ফার্স্ট 3 সেকেন্ডস এটা খুব ইন্টারেস্টিং হইতে হবে। ফার্স্ট 3 সেকেন্ডস, ফার্স্ট 10 সেকেন্ডস, 15, 30, 60 এভাবে করে ভাগ করি আরকি আমরা। এটাও আবার ট্রু যে প্রত্যেকটা কনটেন্টের আবার একটা অডিয়েন্স সাইজ আছে। আমি 2 সেন্স এর একটা হুম, ইন্টারেস্টিং হুম। বলি। তো 2 সেন্স আমাদের কিন্তু আ জাস্ট ১ বছরের মধ্যে আমাদের রাইজ হয়েছে খুব, মানে আমরা শুরু করছিলাম অগাস্ট মাসের আ অগ ২০২২ এর অগাস্টে সম্ভবত। তো আমরা যখন শুরু করছি, বাই দ্যাট টাইম আমি কিন্তু আমার চ্যানেল, আমার পেজে অলরেডি আমার কনটেন্ট দিচ্ছি। কিন্তু আমি স্পেসিফিক্যালি আমার ফ্রেন্ড সাজ্জাদকে বলতেছিলাম যে, "একটা কাজ করি, আমরা ওয়েবক্যামে করব।" ওকে। এখন ওয়েবক্যাম মানে কি? এটার প্রোডাকশন কোয়ালিটি ভালো না, কমা, রাইট? বাট আমরা কেন করতেছিলাম ফার্স্ট এ? চাইলে করতে পারতাম আমরা স্টুডিওতে করে। বাট স্টুডিও অনেক এক্সপেনসিভ। আমাদের প্রোডাকশনে অনেক এক্সপেনসিভ এটা। তো আমরা ফার্স্ট এ যখন ওয়েবক্যামে করে আমরা মার্কেট টেস্ট করছিলাম যে আদৌ মানুষ পডকাস্ট শোনার জন্য রেডি কিনা।
আমি জাস্ট ঝাঁপাই পড়লাম, আচ্ছা এখন পডকাস্ট তো ভালোই পপুলার, সবাই মিলে আমরা এখন পডকাস্ট করি। আমি সবাইকে ইনভাইট করবো, করেন, বিকজ বাট ইট ইজ চ্যালেঞ্জিং অ্যাট দিস মোমেন্ট। মানে মানি ওয়াইজ ইট ইজ লিটল বিট চ্যালেঞ্জিং, সত্যি কথা বলতে। যদি আমাদের উদ্দেশ্য হইতেছে যে ইম্প্যাক্ট ফেলা, যে আমরা যেন আসলে মানুষরা দেখি যে উপকৃত হচ্ছে টু সেন্স পডকাস্ট দেখে, এবং আমাদের যে মানুষদের সাথে অ্যাক্সেস আছে তারা আসতেছে এবং উপকৃত হতেছে, আলহামদুলিল্লাহ ওটাতে আমরা খুশি। আমি সাজ্জাদ আমরা খুবই হ্যাপি। সো আমরা যখন করতেছিলাম আমাদের প্রায় বেশ অনেক মাস লাগছিল, আমার ঠিক মনে নেই, মানে প্রায় 6-7 মাস আমাদের প্রবাবলি 0 to 20,000 সাবস্ক্রাইবার্স করতে লাগছে। দেন 20 to 200,000 আমাদের 6 মাস লাগছে করতে, কারণ তখন আমরা স্টুডিওতে করি এবং তখন আমরা দেখা গেছে অনেক সময় আগের গেস্টদেরকে আমরা আবার নিয়ে আসছি। আগে হয়েছে ধরেন 10,000 ভিউজ, এবার হয়ে গেছে 2 লাখ ভিউজ। তার মানে ভায়াবিলিটি টেস্টের পরে তারপরে হচ্ছে এই জাম্পটা দেওয়া উচিত বা হচ্ছে লিপটা দেওয়া উচিত। হ্যাঁ, অ্যাটলিস্ট আমি ধরেন যখন শুরু করছিলাম, আমি 21-এ শুরু করছি কন্টেন্ট ক্রিয়েশন। বিশেষ করে এটার রাইজটা হয়েছে হচ্ছে কোভিডের সময়। কোভিডের সময় অনেকে উঠেছে কিন্তু কোভিডের সময়। সো আই ওয়াজ নট শিওর যে ওই সময় আমি 21-এ যখন কোভিড যাচ্ছে, হ্যাঁ বাই টাটা আর কি, তখন আমি শুরু করছি আর কি। বাট আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি যেটাই বানাবো, ধরেন আমার টার্গেট ছিল আমি 20টা কন্টেন্ট বানাবো। যদি 20টা কন্টেন্ট এটা যদি ভালো নাও হয়, বাট মানে ভালো না হয় বলতে যদি রিচ নাও করে, আমি অ্যাটলিস্ট মানুষজন যেন দেখে বলে আর এটা তো কোয়ালিটি কন্টেন্ট হয়েছে। এটা আমার টার্গেট ছিল, যে হয়তো বা অডিয়েন্স সাইজ এখন কম, এই জন্য নাও দেখতে পারে মানুষ। সো আই টেস্টেড ইট আউট, আই ওয়াজ ভেরি লাকি। কিছু স্ট্র্যাটেজিক্যাল পার্ট ছিল, আবার কিছু ব্যাপার ছিল যে অনেক মানুষ শেয়ার করছিল, অনেক মানুষ সাপোর্ট করছিল। সো এখান থেকে শুরু। একটা যে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হইতেছে যে কনসিস্টেন্টলি পোস্ট করা, কনসিস্টেন্টলি, নো ম্যাটার হোয়াট, ওয়েদার ভালো হোক খারাপ হোক, কনসিস্টেন্টলি পোস্ট করা নাম্বার 1। আর এটা হচ্ছে কনসিস্টেন্টলি ইমপ্রুভ করা। আমরা আমি আজকে ভিডিও কন্টেন্ট বানালাম এবং আমি কম্পেয়ার করতেছি অমুকের সাথে, যারে ও তো অনেক ভালো ভিডিও বানায়, আমার মনে হয় আজকে থেকেই আমার বেস্ট ভিডিও হবে। হোয়াট এভার ইউ ক্যান ডু ইট, আস্তে আস্তে স্লোলি ইউ উইল গেট বেটার অ্যাট ইট। আমার যেরকম ফার্স্টে আমার টিম ছিল না, তারপর আস্তে আস্তে আমি অনেক ইনভেস্ট করছিলাম মানে টিমে, ভালো, আই নিডেড দ্য বেস্ট ভিডিও এডিটর। এখন দেখা গেছে যে কি আমার অনেক বড় একটা কমেন্টস আসে, সেটা হচ্ছে আপনার ভিডিও এডিটিংটা বেস্ট, মানে ভিডিও এডিটিং এর কমপ্লিমেন্টস আমার অনেক বেশি আসে। আমার আইডিয়াটা ছিল যে দেখেন আমরা বোরিং কথা বলি, আমরা যেগুলো অ্যানালাইসিস বলতেছি 1900 এত সালে এত পার্সেন্ট এই বাড়ছে ওই বাড়ছে, বোরিং কথাবার্তা। আমি চিন্তা করি যে আচ্ছা আমি আমার ক্লাসে যখন এগুলো শুনতাম তখন তো ঘুম লাগতো, তাতে এইভাবে করে বলা যাবে না। তো আই ওয়ান্টেড টু মেক শিওর যেন এইটা মানুষজন ভ্যালিউ পায়, বাট এট দ্য সেম টাইম মজাও পায়। এবং আমার ভিডিওটা চেষ্টা করি সবসময় করার, যে দেখবেন যে আমার শুরুটা কিভাবে হয়। শুরুটা আমি কোনো একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করি বা কোনো কিছু একটা দিয়ে করি, কিন্তু দেখেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু যখন ভিডিওটা শুরু করে তখন কিন্তু নিজের পরিচয়, নাম, হ্যালো, গ্রিটিংস, আর ওই সময় রিটেনশনটা ড্রপ করে। সিম্পল অ্যাজ দ্যাট। দ্য মোমেন্ট বিকজ honestly audience they don't care about me or us বা whoever is making the video. Audience they care just আমি কি ভ্যালু পাইতেছি। এটা খুবই ইন্টারেস্টিং একটা টেক, মানে যারা কন্টেন্ট বানাবে তাদের জন্য হচ্ছে এটা খুবই একটা ভালো হিসেবে কাজ করবে, পয়েন্টার হিসেবে। ভাই আপনি কি হচ্ছে কন্টেন্ট মেকার হিসেবে কাউকে ব্যাক অফ দ্য মাইন্ডে ফলো করেন বা আইডলাইজ করেন? ব্যাক ইন দ্য মাইন্ড আমি আসলে অ্যাডমায়ার করি, রেসপেক্ট করি, পছন্দ করি, বাট এমন না যে ধরেন আমি আপনার বা একজনের কন্টেন্ট দেখতেছি, দেখে বলতেছে যে কি আরে এটা তো জোস, এর কাছ থেকে আমি সব ইন্সপিরেশন নিব। হোয়াট আই ডু ইজ দ্যাট সবার কাছ থেকে কিছু না কিছু শেখার চেষ্টা করি। ইভেন আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে। অনেকে বলছে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার ভালো নাই, ফালতু, বাহিরের দেশে সব ভালো। আই ডিসএগ্রি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশেও ভালো হচ্ছে, হবে, এবং স্পেসটা আমাদের আরও সাপোর্ট করা উচিত যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার। এবং আমি মনে করি যে আপনারা যারা অডিয়েন্স, আপনাদের একটা দায়িত্ব আছে যে ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ওঠানো। শুধুমাত্র দেখলাম, লাইক দিলাম, দ্যাটস ইট না। আমার কাছে মনে হয় যে যেমন আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার ছিল যে নাদির অন দ্য গো, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার। একটা সময় কিন্তু অডিয়েন্সরাই ওকে উঠাইছে এবং অনেক ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, যেটা সে ডিজার্ভ করে। সো আমার কাছে মনে হচ্ছে ভালো কন্টেন্ট
ক্রিয়েটাররা এরকম যদি হয় মানে মানুষের সাপোর্ট করে, তখন না অন্য মানুষরাও আরো সাহস পাবে হ্যাঁ, যে। এবং আমি মনে করি যে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু মানুষ ভয় পায় কন্টেন্ট ক্রিয়েট করতে। জাল্লা যদি এটা হয় ওইটা হয়, ভয় পায়, প্রচুর ভয় পায়। তো আমি বলবো যে ভয় পাওয়া উচিত না, আরো ট্যালেন্টেড মানুষদের এই স্পেসে আসা উচিত, তাদের করে আমরা আরো শিখতে পারি। হুম। তার মানে হচ্ছে মানে এই ইকোসিস্টেমটাও আসলে ম্যাটার করে। যে ইকোসিস্টেমটা কাদেরকে হচ্ছে এখন বেশি ফুয়েলিং করছে হুম বা কাদের কনটেন্ট গুলো বেশি চাচ্ছে। হুম এবং এট দ্য সেম টাইম এই অডিয়েন্সটা ক্রিয়েট করাতেও কিন্তু আবার ক্রিয়েটরদের হচ্ছে একটা ভূমিকা আছে যে কোন ধরনের অডিয়েন্সটাকে হচ্ছে গ্রো করা হচ্ছে, এখানে নার্চার করা হচ্ছে। হুম সো রিসেন্টলি যে ধরনের কনটেন্ট গুলো তৈরি হচ্ছে এর মধ্যে এই ভ্যালু ড্রিভেন যে অ্যাপ্রোচটা, এটা কিন্তু বেশ অনেকেই এখন হচ্ছে ফলো করার চেষ্টা করছে। এজন্য জি, সুন্দর, সুন্দর কনটেন্টও কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা হচ্ছে হয়তো মানে কয়েক বছর আগেও আমরা এক্সপেক্ট করতাম না যে না, আমাদের দেশীয় কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে এত সুন্দর কনটেন্ট আমরা পাচ্ছি। আমি যত বই পড়তেছি ততই বলতেছে যে কাজ ডেলিগেশন করে দেওয়ার ব্যাপারটা, হুম, হুম, টাইমটাকে কিভাবে আমি লেভারেজ হুম, করতে হুম, পারি। আহ, অর্থাৎ যে আই হ্যাভ টু মেক, মানে আই হ্যাভ টু মেক টাইম ওয়ার্ক ফর মি সর্ট অফ। ব্যাপারটা এরকম যে আচ্ছা আমার একটা কাজ আছে, সেই কাজটাকে যদি আমি ডেলিগেট, যেটা আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা একটা ইকুয়েশন কাজ করে। দেখেন আমাদের যে স্কুল সিস্টেম, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের মধ্যে কিরকম কাজ করে যে আমাদের যে আসলে এডুকেশন সিস্টেমটা তৈরি করেছে, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, আমি যতটুকু বুঝি যে সত্যি কথা বলতে টু মেক এমপ্লয়িজ, মানে যাতে করে পারফেক্ট এমপ্লয়িজ এবং ভালো এমপ্লয়িজ করা যেতে পারে। রিস্ক নেওয়া, অন্টারপ্রেনারশিপ, টাইম ম্যানেজমেন্ট, এগুলো জিনিসগুলো এখন আস্তে আস্তে আমরা কথা বলতেছি, মানুষও শিখতেছে, বুঝতেছে, আপনারাও এগুলো নিয়ে কাজ করতেছেন। সময়কে যদি আমি বাঁচাই, সময়কে যদি আমি লেভারেজ করি, তাহলে তো আই ক্যান ফাইন্ড মোর অপরচুনিটিস। দেখেন আমি কথাটা বলতেছি কারণ যেহেতু আমি অন্টারপ্রেনারশিপ সাইড থেকে বলতেছি, হুম, হুম, এটা আমার জন্য রেলেভেন্ট। অনেকে যদি হয় যে সে শুধু চাকরি করতেছেন, হয়তো বা আমার কথাটা রেলেভেন্ট নাও হইতে পারে। আমি অন্টারপ্রেনারশিপ সাইড থেকে বলছি, বিকজ আমার পার্সপেক্টিভ এবং যে দেখতেছে তার পার্সপেক্টিভটা ডিফারেন্ট হইতে পারে। আমার গ্রোসারি করতে খুব অপছন্দ, আমি গ্রোসারি করতে চাই না। আহ, আহ, এই কারণে যাই না যে আমি গ্রোসারি করতে পারবো না, আমি গ্রোসারি করতে, বাজার করতে যেতে পারবো না, আমি গেলে আমার অ্যালার্জি, না 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 না, নট এট অল। কারণ আমার কাছে মনে হচ্ছে কি এখানে অনেক সময়, যেই সময়টা আমি ব্যয় করব, আমি যেমন আমার হয়তো বা ওয়াইফের সাথে এটা লাগে যে আচ্ছা আমি চাল ডাল থেকে অর্ডার দিয়ে দাও, সমস্যা কি? আর চাল ডালে তো দাম বেশি। আমি বললাম যে ফাইন, দাম বেশি, কিন্তু আমার টাইমটা তো সেভ হচ্ছে ১ হুম। ঘন্টা। তো আমি ওই টাইমে তো আমি এমন কিছু একটা করতে পারবো, সেটা যদি আমার ফ্যামিলিকেও স্পেন্ড করি টাইমটা, তাও তো এটা আমার জন্য একটা গুড ইনভেস্টমেন্ট। আমি আমার বাচ্চাকেও যদি টাইম দেই, সেটা আমার বাচ্চা কিন্তু বেনিফিটেড হইতেছে। এটাও আমার জন্য কিন্তু ফিউচারে গিয়ে এটা আমাকে হেল্প করবে। আমি সময়টাকে আসলে সত্যি কথা বলতে এভাবে করে দেখি। যদিও ঢাকায় আসার পরে দেখতেছি সময় কোথা থেকে কোথাতে জানি চলে যাচ্ছে। ট্রাফিকের মধ্যে দিয়ে হাওয়া হয়ে চলে যাচ্ছে সময়। সো এটা আই এম স্টিল ট্রাইং টু ফিগার ইট আউট যে কিভাবে আরো টাইমটাকে আরো এফিশিয়েন্টলি করা যায়। বাট আমি মনে হয় যে কি আমাদের ওই পার্সপেক্টিভটা নিয়ে একটু কাজ করা দরকার। আমিও চেষ্টা করি যে আ যে সময়টাকে কিভাবে বাঁচাতে পারি, আ লেভারেজ করতে পারি কিভাবে আরকি। একটা মজার বিষয় কি জানেন? অনেক এন্টারপ্রেনার্সরা, এবং এটা আপনি ফেস করবেন। ওয়ান অফ দ্যা মোস্ট চ্যালেঞ্জিং থিংস দ্যাট দে ফেস ইস দ্যাট তারা ডেলিগেট করতে পারে না। অর্থাৎ আমি একটা কাজ আরেকজনকে হায়ার করে, তুমি এই কাজটা করে দাও, এইটাই করতে পারে না। যে কোম্পানির ডিপেন্ডেন্সি সে নিজে, সে কোম্পানি কিভাবে স্কেল করবে, রাইট? মানে নিজেই বটলনেকটা ক্রিয়েট হ্যাঁ, করে। মনে আচ্ছা। করেন যে আমার এই কোম্পানি তখনই মুভ করবে যখন আমি কাজ করতেছি। হুম। প্রবলেমটা বুঝতেছেন? আমি না করলে ঠিকমতো আমি হবে না না। করলে ঠিক মতো হবে না। আমাকেই গ্রোসারি করতে হবে, আমাকেই এটা করতে হবে, আমিই সব করব। সো ওই জায়গা থেকে একটু বের হয়ে মনে হচ্ছে একটু লেজি হওয়া ভালো। আমার পার্সপেক্টিভ। স্মার্ট লেজি। বি স্মার্ট অ্যান্ড লেজি। ভাইয়া সময়ের কথাই যেহেতু হচ্ছিল, চলেন সময়টাকে আমরা একটু এগিয়ে দেই। আমরা হচ্ছে একটু ফিউচারে চলে যাই। ধরেন নিয়ার ফিউচারে হলে ১০ বা ১৫ বছর। আর যদি ফার ফিউচারে যাই তাহলে হচ্ছে ৫০-১০০ বছর কাইন্ড অফ। সো কনটেন্ট মেকিং এর ফিউচারটা কি হুম। আপনার কাছে কি মনে হয়? কনটেন্ট মেকিং ফিউচার। এখন আমাদের আসলে আ আ মানে আমাদের যে টেকনোলজিটা অনেক ফাস্ট আগাচ্ছে, এবং এই যে এভলিউশনটা হচ্ছে, ধরেন আগে যদি ২০ বছর একটা একটা এভলিউশন হয়, তাহলে সেটা এখন হয়ে যাচ্ছে লেটস সে ১০ বছর। তারপরে এখন হয়ে গেছে মানে ৫ বছর, তারপরে যাচ্ছে ১ বছর। কনটেন্ট ক্রিয়েশন এর যে ব্যাপারটা,
কন্টেন্ট ক্রিয়েশন আমি মনে করি যে এখন আমার মতে শুরু হলো কেবল। মানুষজন এখন ফেসবুক করা তারা ইউজ টু হচ্ছে, বুঝতেছে। সাধারণ জনগণ ফেসবুক ইউজ করতেছে, ইউটিউব দেখতেছে। এই ভিডিওটা হয়তো অনেকে ফেসবুকে দেখবে, ইউটিউবে দেখবে। সো মানুষজন বুঝতেছে দেয়ার ওয়াজ এ টাইম ভাই, মানুষ ধরেন যে সাবস্ক্রাইব করতে জানতো না, লেটস সে, বা ফলো কিভাবে করতে হয় এটাও জানতো না। আমি মনে করি প্রত্যেকটা কোম্পানির একটা কন্টেন্ট ক্রিয়েশন ডিপার্টমেন্ট থাকা উচিত। সিরিয়াসলি, ইটস অল অ্যাবাউট আপনি কতবার আমার চোখের সামনে আসছেন, মানে কতটুকু রিলেভেন্ট থাকলাম, কতটুকু রেলেভেন্ট থাকতেছি, কতটুকু আমি টপ অফ মাইন্ডে থাকতে পারতেছি। স্বাভাবিকভাবে আপনি আগায় থাকবেন। আর কন্টেন্টের মজাটা হচ্ছে যে একটা রিলেশনশিপ বিল্ড হয় অডিয়েন্সের সাথে। রকমারি কিন্তু একটা খুব ভালো রিলেশনশিপ বিল্ড করে আসছে অডিয়েন্সের সাথে, খুবই ফ্যান্টাস্টিক। এবং মানে ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড ব্র্যান্ডস ইন বাংলাদেশ রকমারি। এখানে আসছি বলে বলতেছি না, মানে সার্টেনলি ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড ব্র্যান্ডস। কিন্তু দেখেন, একটা কেন রকমারি নিয়ে আমরা কথা বলতেছি, আর 5টা রকমারি নিয়ে তো আমরা কথা বলতে পারতাম, কিন্তু আমরা তো 5টা রকমারি নিয়ে কথা বলতেছি না। অবশ্যই আরো অনেকে করতেছে, বাট আপনাদের লেভেলে তো, মানে উইথ অল ডিউ রেসপেক্ট, আপনারা মার্শাল্লাহ ভালো করতেছেন। আমি জাস্ট এটা উদাহরণ দিতেছি। এনি সেগমেন্ট ধরেন, আপনি রিয়েল স্টেট বলেন, রিয়েল স্টেট ফাঁকা, কেউ রিয়েল স্টেটে কন্টেন্টে কোনো করতেছে না। আসলে খেয়াল করছেন, কেউ রিয়েল স্টেটে কিন্তু নাই। কিন্তু রিয়েল স্টেটে এত বড় মার্কেট, আমি কথা বলছি ওনাদের সাথে, আপনারা কেন করতেছেন না? এত বড় মানে কি, মানে বিগেস্ট মার্কেট ভাই, বিগেস্ট মার্কেট। সো এই জায়গাটা যারা করতেছে তারা হয়তো বা কন্টেন্ট ক্রিয়েশনটা নিয়ে স্টাডি করতেছে না, বা বুঝতেছে না যে কিভাবে করতেছে। কিন্তু ধরেন আপনার মতো, আপনি তো ভাই কন্টেন্ট ক্রিয়েশন বুঝেন, ঠিক আছে? ধরেন আপনি সাপোজ রিয়েল এস্টেট নিয়ে একটা বিজনেস শুরু করলেন এবং আপনি কন্টেন্ট বানানো শুরু করলেন রিয়েল এস্টেটে, আপনি কিন্তু আগায় যাবেন অন্যদের থেকে। চায়নাতে একটা ফেনোমেন আছে, সেটা লাইভ শপিং। ওই যে আমরা আগে দেখতাম না যে টিভিএস, স্কাই শপ লাইভ করা যেত, ইন্ডিয়াতে বা ইউএসএ তে খুব টিভিতে পপুলার ছিল। দেখাইতো, তখন সে সাথে সাথে কল দিয়ে মানুষ এবং কিনতে এই জিনিসটা বাংলাদেশে হবে বা গ্লোবালি হবে, এবং এটা মোস্ট লাইকলি হয়তো টিকটক বা ইনস্টাগ্রাম বা ফেসবুক, মানে যে আগে এটাতে ট্যাপ ইন করতে পারবে, দিস ক্যান বি দ্য নেক্সট থিং। মানে ই কমার্স একটা রেভলিউশন আসবে এটার মাধ্যমে। সো এরকম আরো অনেক কিছু আছে। আমি বলবো যে কি, ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনি যদি কোম্পানি হয়ে থাকেন, কেউ যদি কোম্পানি হয়ে থাকে, স্টার্ট উইথ শর্টস। শর্টসটা খুব ইজিয়ার টু ক্যাপচার, অ্যান্ড ইউ নিড দ্য ফার্স্ট ফিউ উইনস। আপনি যখনই কিছু, আরে ভিউজ আসতেছে, ভালো হয়ে থাকতেছে, এনগেজমেন্ট আসতেছে, তখন আপনি আস্তে আস্তে ওই ডোপামিন রাশ হবে। আমি মনে করি যে ভবিষ্যতে আপনার তারাই আগাই থাকবে যাদের কন্টেন্ট ক্রিয়েশন ডিপার্টমেন্ট থাকবে, এবং এখানে টেকনোলজি ইনভলভড হবে আরো বেশি। ফর এক্সাম্পল এআই আরো বেশি হয়তো ইনভলভ হবে, ডিপেন্ড করতেছে প্ল্যাটফর্ম কোন জিনিসটা উঠাইতেছে, সেটা এআই হোক, ভিআর হোক, যেটাই হোক না কেন। আমাদের ওই যে একটা প্রোডাক্ট আছে বিজ্ঞান বাক্স, সো এটা অনেকে হয়তো চিনেন, যে বিজ্ঞান বাক্স বাচ্চাদের একটা সায়েন্স কিট। আমিও কিনেছি একটা, আমি আমার কাজিনকে গিফট করছিলাম, ছোট কাজিন। সো এই একটা বক্সের কাভার ডিজাইন, এটা তো বক্সের একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কাভারটা মানুষের ভাল লাগবে কিনা, দূর থেকে নোটিসেবল হবে কিনা, অনেকগুলো আইটারেশনের মধ্যে দিয়ে গিয়ে তারপর হয়তো একটা কাভার ফাইনাল হয়। সো এরকম একটা কাভার ডিজাইন করতে টিপিক্যালি আমাদের হচ্ছে কয়েক সপ্তাহ লাগে, 2 বা 3 সপ্তাহ এরকম লাগে, সবগুলো জায়গা থেকে ঘুরে ঘুরে জিনিসটা আসতে, একদম হাতে ট্যানজিবল ওয়েতে আসতে, যে আমরা দেখতে পারবো। সো ওইরকম এখন একটা না 6টা কাভার ডিজাইন হয়ে যায় একদিনে। সো আপনি এখন চিন্তা করেন ভাইয়া, যে এআই আমাদের হাতে হচ্ছে মানে কি পরিমাণ একটা ক্যাপাবিলিটি তুলে দিচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কাইন্ড অফ একটা রেসপন্সিবিলিটিও বটে, যে এই পাওয়ারটাকে ইউজ করে আমি আসলে কি করব। সো এই জন্য হচ্ছে আপনার ওই লেগেসির কথাটা আমার কাছে অনেক মানে ওয়ান্ডারফুল লাগলো, বিউটিফুল লাগলো, যে আমি আসলে এমন লেগেসি ক্রিয়েট করতে চাই যেটা হচ্ছে মানে সাদকায়ে জারিয়ার মতো, যে আমাকে বেনিফিট দিয়ে যাবে, এখনো পরেও বেনিফিটটা দিয়ে যাবে। আদারওয়াইজ ইটস মিনিংলেস না, আমার কাছে মনে হয় ইটস মিনিংলেস। আমরা কি করতেছি, শুধু ফেমের জন্য করতেছি, টাকার জন্য করতেছি, এটা তো তখন আমার কাছে মনে হয় অর্থহীন। যদি এটা আমি যদি লং টার্ম নাই চিন্তা করি, যে এটা তো মানে আমাকে একদম বিজনেস, স্ট্রিক্টলি বিজনেস ওয়াইজ, ভাই আমি যে কাজটা করতেছি এটা আমাকে কতটুকু ইফেক্ট দিতেছে ইহকালে, পরকালে। পরকালে তো আলটিমেট আমাদের ডেস্টিনেশন, রাইট? সো উই হ্যাভ টু বি উইনিং, দ্য বোথ প্লেসেস। সো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে না, দেখবেন যে আপনার ভিতরে আর ভয়েড কাজ করতেছে না। অনেকে আছে কি ফেম টেম হয়ে গেছে, একদম টপ অফ দ্য, সে যেখানে আছে সেটা তার টপ, বাট স্টিল that person is feeling lonely, that person is feeling lost because they don't know what to do, because ওই তো চিন্তাই করতেছে না যে আমি আসলে পারপাসটা কি, পারপাসটা তখন ভুলে যাই।
আসলে পারপাস তো ও আচ্ছা আমি কি তাহলে টাকার জন্য করতেছি, হ্যাঁ ফাইন আমি কোটি কোটি টাকা কামালাম, দেন হোয়াট? ধরেন আমি যদি ব্যাপারটাকে হচ্ছে ফ্লিপ সাইড থেকেও দেখি, জি। কনটেন্ট ক্রিয়েটররা তো মানে প্রচুর অনেক থাকবে এবং অডিয়েন্সও হচ্ছে মাল্টিপল ডাইভার্সিফাইড। সো একজন কনটেন্ট ক্রিয়েটর আসলে তার নিশটা আসলে কিভাবে খুঁজে বের করবেন? যেমন আপনার কথা থেকে একটা পয়েন্টস কিন্তু উঠে এসছে যে আচ্ছা আমার কথা মানুষ শুনে কিনা। এটা একটা মার্কার হতে পারে যে আমার কথা শুনছে কিনা। বাট কথা শুনছে কিনা এটারও তো অনেক ডাইমেনশন থাকতে পারে। সো ধরেন আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে অ্যাসপাইরেন্ট আছেন যে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তারা কাজ করতে চান। সো তাদের জন্য যদি বলি যে আপনার সাজেশন কি হবে? নিশটা কিভাবে খুঁজে পাওয়া যায়? ধরেন আপনি XYZ ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন, রাইট? প্রথম আপনি যেটা করবেন ইনকগনিটো মোডে যান, ইউটিউবের ইনকগনিটো মোডে যাবেন, গিয়ে ওই ক্যাটাগরি আপনি ইংলিশ বেস চ্যানেল খুঁজবেন। ইংলিশ বেস চ্যানেল কয়টা আছে, কি আছে, এবং একটা হালকা আইডিয়া নেবেন যে ওখানে ভিউজ কেমন হচ্ছে ইংলিশ স্পিকিং চ্যানেলসে। বুঝে গেলাম অন অ্যান এভারেজ 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন একটা আমি আন্দাজ করে নিলাম। এরপর আমি দেখব ওই ক্যাটাগরি ইন্ডিয়াতে ডিমান্ড কীরকম। ইন্ডিয়াতে যদি দেখি যে কি হ্যাঁ এখানে তো মোটামুটি ডিমান্ড আছে, তারপর আমি দেখব বাংলাদেশে এটার ডিমান্ড কীরকম। বাংলাদেশে তো ডিমান্ড নাই, এটা তো ফাঁকা। তাহলে আপনি একটা এডুকেটেড গেস করে ফেলতে পারবেন যেহেতু ইউএসএতে বা আমেরিকান বলি বা হইতেছে ইংলিশ স্পিকিং অডিয়েন্সের মধ্যে যদি ডিমান্ড আছে, ইন্ডিয়াতে ডিমান্ড আছে, বাংলাদেশে এখনো শুরু হয়নি, তখন আমি হালকা একটা টেস্টিং করে দেখতে পারি আচ্ছা দেখি তো কী অবস্থা। তাহলে আমরা ইউএসের মার্কেটটা একটু বুঝে নেব ডিমান্ড আছে কিনা, ইন্ডিয়ার মার্কেটকে বুঝে নেব ডিমান্ড আছে কিনা। কেন ইন্ডিয়াটা বলতেছি? কারণ ইন্ডিয়াদের যেই মানে ইন্ডিয়ান বা ওই কালচারের সাথে আমাদের তো কিছু সিমিলারিটি আছে। তো ওই কারণে এই দুটা যদি আমরা দেখি যে কি এখানেও ভালো অবস্থা এখানেও ভালো অবস্থা কিন্তু এখানে নাই, তখন এখানে শুরু করলে সেটা ডিমান্ডটা হবে। আমি যদি এক্সাম্পল দেই, আমি যদি ৫, ৬, ৭ বছর আগের কথা বলি, তখন কিন্তু ২ টা সেক্টর আমাদের খুব একটা ডমিনেট করতেছিল না বাংলাদেশে। ২ টা সেক্টর কি? একটা হচ্ছে আপনার ফুড ভ্লগ, আরেকটা হচ্ছে আপনার ট্রাভেল ভ্লগ। খেয়াল করে দেখেন তারপরে যখন মানুষজন আস্তে আস্তে শুরু করেছে, তারপর তো একটা ডমিনেন্স যে এখন তো একটা বড় ইন্ডাস্ট্রি আপনার ফুড ভ্লগ, তারপর হইতেছে আপনার ট্রাভেল ভ্লগ, এরকম বিভিন্ন ভ্লগ আছে। তো আমার মনে আছে যে কি আমার অনেক বছর আগে আই থিঙ্ক ২০১৭ বা ১৮ দিকে, তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে আচ্ছা তুই তো বাইক টাইক চালাস, ভালোই তোর ইন্টারেস্ট আছে, মোটো ভ্লগ কর। কারণ এটা আমি দেখছি যে ওই ফর্মুলা ইউএসএতে ভালো, ইন্ডিয়াতে ভালো, তো বাংলাদেশে এটা ভালো হবে, সো ইউ ক্যান স্টার্ট। না দরকার নাই, কারণ আমরা সবসময় দেখি কি আমার মার্কেটে কোনটা চলতেছে, আমরা এটা দেখি না যে অন্য মার্কেটে কি চলতেছে, সেটা তো আমার মার্কেটে আসবে ২ দিন পরে। খেয়াল করে দেখেন এই ফিউচারিস্টিক চিন্তা করাটা খুব জরুরি। রাইট। কিন্তু আমি মনে করি বাংলাদেশে তো আমাদের টাইম মেশিন আছে। কারণ আমি যদি দেখি যে আচ্ছা ইউএসএ তে এই জিনিসটা চলতেছে, ইন্ডিয়াতে এই জিনিসটা চলতেছে, স্বাভাবিকভাবে বাংলাদেশে ২ দিন পরে এটা চলবে। শুধু সময়, এবং প্রত্যেকটা ট্রেন্ড আপনি দেখবেন ফ্রম ওয়েডিং ফটোগ্রাফি, ভিডিও, মানে সবকিছু কিন্তু এভাবেই মোটামুটি ন্যাচারালি আসে। এটা ন্যাচারাল আর কি। এবং এই গ্যাপটা আস্তে আস্তে আমাদের আস্তে আরো ক্লোজ হয়। বাট কেন আমি বলতেছি, কারণ ধরেন যে এআই যখন লঞ্চ হলো, এট দ্য সেম টাইম আমরা সবাই অ্যাডাপ্ট করছি। ম্যাস অ্যাডাপশন হয়তোবা বাংলাদেশে সেই লেভেলে হয়নি। এখনো অনেক কোম্পানিতে আছে যারা অতটা এআই এখনো ইন্টিগ্রেট করেনি, যেটা আস্তে আস্তে ন্যাচারালি হবে। কারণ সিস্টেমই বাধ্য করবে যে হ্যাঁ এখন তো আমার এটা ছাড়া কোনো উপায় নাই। এখন যেরকম মানুষজন কন্টেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল মার্কেটিং, দেখেন ১০ বছর আগেও ডিজিটাল মার্কেটিং ছিল। ১০ বছর আগেও আমাদের বাংলাদেশে ডিজিটাল মার্কেটার ছিল। কিন্তু তাদেরকে নিয়ে কেউ কথা বলছিল না। কারণ ইট ওয়াজন্ট হাইপড। কিন্তু এখন সবাই বলতেছে ভাই আমি ডিজিটাল মার্কেটার হইতে চাই। কারণ এটা অলরেডি এখানে অনেক হাইপড, অনেক স্যাচুরেটেড, অনেক বড় হয়ে গেছে মার্কেটটা। সো আমার কথা হচ্ছে আগে ওখানে যেগুলো ভালো চলতেছে এখানে যদি আমি বের করতে পারি, সো এটা হচ্ছে নিশ, যেটা বললেন যে আমি নিশ আইডেন্টিফাই করে আমি কিভাবে বুঝতে পারবো। এটা একটু স্টাডি করতে হবে, একটু রিসার্চ করতে হবে, বুঝতে হবে যে ওই মার্কেটে তাহলে আমি মোটামুটি একটা অ্যানালাইসিস করতে পারবো যে আচ্ছা যখনই আপনার কেউ কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবে, তো স্বাভাবিকভাবে সে একদমই কিছু জানে না, এটাই স্বাভাবিক। কিচ্ছু না, একটা বই পড়তে বলবো, আপনি জানেন সেটা হচ্ছে স্টিল লাইক এ আর্টিস্ট। এই বইটাতে প্রথমে একে মুখস্থ করে ফেলতে হবে। এই বইটা মুখস্থ করে দেন সে কন্টেন্ট ক্রিয়েশন এটা জাস্ট অ্যাপ্লাই করতে হবে। ভাই এগুলো খুব ইজি জিনিস, এগুলো এমন কঠিন না। জাস্ট ট্রাস্ট মি, মানে যারা এসএসসি এইচএসসি দিছে বলবো যে কি ওটা অনেক কঠিন ছিল, হ্যাঁ এটা অনেক ইজি। তো কিছুই না, ধরেন আমি ট্রাভেল ব্লগ বানাতে চাই, ধরেন
আমি কি করতে হবে? আমাকে আগে আমার চোখটাকে ট্রেন করতে হবে, কানটাকে ট্রেন করতে হবে। কিভাবে? আমি দেখবো, আরো বেশি দেখবো, দেখে আমি বুঝবো কোন জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমি আপনাকে শুরুতে বললাম যে ইন্সপিরেশন। হুম, হুম, হুম। আচ্ছা, তার এই কথাটা ভালো লাগছে। আবার আমি শুধুমাত্র আমার ইন্ডাস্ট্রিতে দেখতে হবে তা না। আমি আরো ইন্ডাস্ট্রি দেখবো। জার্নালিজম ইন্ডাস্ট্রি দেখতে পারি। আমি হইতেছে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি হইতে পারে, এনি ইন্ডাস্ট্রি যেখান থেকে আমি কিছু শিখার জন্য দেখবো। দেখতে আচ্ছা এখানে এভাবে ভিডিও সিনেমাটোগ্রাফিটা এভাবে করলো কেন? ওইটা এভাবে কেন করলো? এই যে নিজে যে যখন আমি স্টাডি করতে থাকবো, আপনাকে সিনেমাটোগ্রাফার হইতে হবে না। কিন্তু আপনি যদি বুঝেন যেটা কেন করা হইতেছে, তখন এটা আপনার অনেক বেশি কাজে দিবে। এবং এনিথিং অ্যান্ড এভরিথিং হোয়াটএভার কনটেন্ট ইউ মেক, এখানে সবসময় যেটা বলে যে কি ইট হ্যাজ টু ইভোক অ্যান ইমোশন। ইট হ্যাজ টু ইভোক অ্যান ইমোশন। সেটা হয়তোবা অ্যাংরি হইতে পারে, সেটা হয়তোবা লাফটার হইতে পারে, সেটা হয়তোবা অ্যামিউজমেন্ট হইতে পারে। একটা ইমোশনকে যদি আমরা ট্রিগার করতে পারি, তখনই ওইটা অনেক বেশি দেখবেন যে ওটা অনেক বেশি ভাইরাল হয়। ও এটা শকিং একটা কিছু একটা। সো এইটা আরকি। সো এই জিনিসগুলো যদি আমার মাথায় যে ট্রেন্ডস, আমি কি ট্রেন্ডসকে করতেছি কিনা, ইউটিলাইজ করতেছি কিনা। আমি এই ট্রেন্ডস আমার সাথে এই যে ট্রেন্ডসটা এখন চলতেছে, এই ট্রেন্ডসটার সাথে আমার রিলেশন আছে কিনা। আমি কি এই টাইপের কোনো কনটেন্ট বানাতে পারবো কিনা যেটা নিয়ে এই ট্রেন্ডস এর সাথে অ্যাসোসিয়েটেড। যদি হয় তাহলে বানাবো, দেন বানাইলে ওটা তখন হিট খাবে বা ওটা তখন ভালো পারফর্ম করবে। এই কিছু সিম্পল জিনিস আছে আরকি। একটা ১০ মিনিটের ভিডিও কি ১০ মিনিটের প্রত্যেকটা সেকেন্ডকে আমি বলতে পারবো যে হ্যাঁ, একটা সেকেন্ড যদি আমি বাদ দেই, বাদ দেওয়া যাবে নাকি বাদ দিলে এটা অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক সময় আমরা unnecessarily জিনিস রাখি। দরকার নাই জিনিসটা রাখার। জাস্ট যদি কেটে দেন, বিলিভ মি অনেক কনটেন্ট আছে যে যদি আপনি 50% কেটে দেন ওই ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা জাস্ট জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। তারা যখন কমেন্ট করতেছে এবং এনগেজমেন্ট বাড়ছে, তারাও একটা মানে হ্যাঁ, একটু আপন ফিল হয় যে ভাইয়ের সাথে একটু এবং তা দেখবেন তো বটেই। এবং দেখবেন যখন আপনি রাস্তায় যাচ্ছেন মানুষজন মনে হচ্ছে কি হ্যাঁ, আমি তো আপনাকে অনেক আগে থেকে চিনি। এই যে ফিলটা, সো প্লিজ অ্যান্ড উই অলসো ফিল কানেক্টেড টু ইউ। যখনই দেখা হয় খুব ভালো লাগে। আপনারা ডেফিনিটলি কমেন্ট করবেন এবং এই জিনিসগুলো খুব ইম্পোর্টেন্ট যে আপনারা যে কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। সো ভাইয়া কনটেন্ট মেকিংটা আসলে তাহলে কাইন্ড অফ আমি কি বলতে পারি যে অডিয়েন্সের সাথে রিলেশন মেকিং এর ব্যাপার? রিলেশনশিপ মেকিং এটা একটা অংশ। আরেকটা হইতেছে যে ভ্যালু প্রোভাইড করার যে হুম। ব্যাপারটা। যে আসলে মানুষজন ভ্যালু প্রোভাইড করতেছে কিনা এবং কনসিস্টেন্টলি আপনাকে ভ্যালু প্রোভাইড করতে থাকতে হবে। এবং এই ভ্যালুর মাধ্যমেই তো আসলে রিলেশনটা হচ্ছে সুন্দর হয়, ইয়েস, ব্যাপার হয়। মানে ডিপেন্ড করতেছে যে আপনি যত বেশি ভ্যালু দিবেন, ওর লাইফ যত বেশি চেঞ্জ হইতেছে, তত বেশি সে কিন্তু আপনার উপরে গ্রেটফুল থাকবে এবং আপনাকে তত বেশি গ্রেটফুল এবং কি বলবো যে আপনাকে তত বেশি আপন মনে করবে। যে ভাই এটাই আরকি সিম্পল ভাই। না অনেক কিছু শিখলাম আমরা, অনেক কিছু আলাপ করলাম ভাইয়ার সাথে। তো ভাইয়াকে ডেফিনিটলি থ্যাংকস আমাদের আজকে এই টাইমটা দেওয়ার জন্য এবং দর্শক আপনাকেও থ্যাংকস। সো সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। সবার সাথে ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।